আকাশের অবস্থা দেখুন। আমাদের বাড়ির সামনেই রেল লাইন, যে রেল লাইনে ট্রেনে যাওয়ার শব্দ আপনারা সবসময় পান ভিডিওর মধ্যে, যেটাকে এখন আটকাতে পারিনি। বাট আকাশটার অবস্থা দেখুন দশমীতে। ভাগ্য ভালো পুজোটা কেটে গেছে, সেই জন্য এরকম আকাশ হয়ে যাওয়ার খুব একটা সমস্যা হবে না। চলুন এবার ভিডিওতে ফিরে যাই। এই তো দেখলেন দশমীর অবস্থা। যাই হোক, বৈপ্লবিকের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখনও বিজয়া দশমী জানাবো না, তার কারণ আমাদের পাড়ার ঠাকুরটা এখনও বিসর্জন হয়নি, সেখানে ফাইনাল কাজকর্ম চলছে। ভিডিওটা বানিয়ে আবার আমি হয়তো সেখানে ফিরে যাব, তো তারপরে বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো যাবে। আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে যে বিশ্বের সবথেকে ছোট যে ছোট গল্প আছে, ছোট গল্প, সবথেকে ছোট গল্প কোনটা? সবথেকে ছোট গল্প হচ্ছে বহুদিন আগে একটা ছোট গল্প, 6টা শব্দের ছোট গল্প মার্কেটে খুব সার্কুলেট হতো। কে লিখেছে জানা যেত না। পরে গিয়ে আর্নেস্ট হেমিংওয়ে, তার মৃত্যুর পরে আর্নেস্ট হেমিংওয়ে নোবেল লরিয়েট, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট রাইটার্স, হেভিলি ইন্সপায়ার্ড তার দ্বারা। যাই হোক, তো জানা যায় যে তিনি এই ছোটো গল্পটা লিখেছেন, অ্যাটলিস্ট এরকমই মনে করা হয়। কী সেই ছোটো গল্পটা? 6টা শব্দ আমি বলে দিচ্ছি। ফর সেল, আমি স্ক্রিনে লিখেও দিচ্ছি। ফর সেল, সেমিকলন, বেবি শুজ, কমা, নেভার ওয়ার্ন। ফর সেল, বেবি শুজ, নেভার ওয়ার্ন। এটা হচ্ছে বিশ্বের সবথেকে ছোট গল্প, অনুগল্প যেটাকে বাংলায় এখন বলা হচ্ছে। আনন্দ মানে এবিপি প্রাইভেট লিমিটেড খুব প্রমোট করছে। আরও আনন্দ অ্যাপে বেশ কিছু অনুগল্প রয়েছে। রিসেন্ট টাইমসের রবিবার সূচিত 6টা অনুগল্প বেরিয়েছিল। তো যাই হোক, তার শুরু হচ্ছে ফর সেল, বেবি শুজ, নেভার ওয়ার্ন। আপনারা যদি এই 6টা শব্দকে অ্যানালাইজ করেন, প্রথমত আমি এটাকে বাংলা করে দিই, কারণ আমাদের এটা বাংলা চ্যানেল। সবাই যে ইংরেজিতে খুব সড়গড় হবে নাও হতে পারে, হওয়ার দরকারও আছে তেমনও নয়। যাই হোক, বাচ্চাদের জুতো, বেবি শুজ। ফর সেল, বিক্রয়ের জন্য। নেভার ওয়ার্ন, অব্যবহৃত। বাচ্চাদের একটা সেট অফ জুতো যেটা বিক্রির জন্য রয়েছে, বিক্রির জন্য অ্যাড দেওয়া হয়েছে, যেটা কখনো পরা হয়নি। এই যে 6টা শব্দ একটা পাওয়ারফুল ইমোশন তৈরি করে আমাদের মনে। আমরা বুঝতে পারি, আমরা যদি এই 6টা শব্দের পিছনে যাই, সাবটেক্সটে যাই। সাবটেক্সট হচ্ছে যেটা লেখা আছে সেটা তো টেক্সট, যেটা লেখা নেই পাঠককে বুঝে নিতে হবে। অর্থাৎ পাঠককে চ্যালেঞ্জ করা হচ্ছে, তার কল্পনা শক্তিকে, তার ইমোশনাল রেসপন্সকে ট্রিগার করে, কখনো কখনো ইন্টেলিজেন্সকে ট্রিগার করে বুঝে নিতে হবে পিছনে কী আছে। এটা এক ধরনের পাঠককে চ্যালেঞ্জ করা, এবং এই ধরনের জিনিসপত্র ভাবতে গিয়েই পাঠক তার নিজের উন্নতি ঘটায় অ্যাজ রিডার। তো কোনো একটা কাপলের বাচ্চা হওয়ার কথা ছিল, এবং বাচ্চা হওয়ার আগে তারা বাচ্চার জুতো পর্যন্ত কিনে রেখেছিল। সেই জুতোটা এখন বিক্রি করা হচ্ছে, যে জুতোটা কখনো ব্যবহার করা হয়নি। অর্থাৎ কোনো একভাবে, এক মিনিট, কোনো একভাবে সেই বাচ্চাটা জন্মানোর আগে হয় সেই বাচ্চাটা নষ্ট হয়ে যায় পেটের মধ্যে, নইলে জন্মানোর সময়, জন্মানোর পরেই সেই বাচ্চাটা মারা যায় কোনো কারণে। আর নইলে এটা হতে পারে যে বাচ্চা, সম্ভাব্য বাচ্চা এবং তার মা কোনোভাবে বাচ্চা জন্মানোর আগেই মারা যায়। 3টে ঘটনাই খুব দুঃখের ঘটনা। একটু ভাবলে আমরা এটা বুঝতে পারি। এবং সেই বাচ্চার যদি 3 নম্বর পসিবিলিটি হয় যে বাচ্চা ও বাচ্চার মা একসাথে মারা গেছেন, তাহলে সেক্ষেত্রে বাচ্চার বাবা এই বিজ্ঞাপনটি দিচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি যে আর্নেস্ট হেমিংওয়ে কাদের নিয়ে লিখতেন, মূলত যুদ্ধ ফেরত সৈন্য, যুদ্ধে কাজ করা নার্স বা অন্যান্য মহিলা কর্মচারী, মহিলা স্টাফ যারা যুদ্ধের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত থাকতেন সেই সময়, নট নেসেসারিলি অ্যাজ আর্মি ম্যান বা আর্মি পার্সোনাল, বাট তার সঙ্গে আরও বহু কিছু থাকে, ডাক্তার, নার্স, নানা রকম সেবা করার দরকার হয় সেই সময় যুদ্ধের সময়। তাদের কথা লিখতেন, সাধারণ মধ্যবিত্ত মানুষদের কথা লিখতেন। তাহলে আমরা বুঝতে পারি যে হয়তো এই দম্পতির ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব ভালো ছিল না যে সেই জুতোটা বেছে দিতে হচ্ছে। তো এইটা হচ্ছে সাবটেক্সটের মধ্যে গেলে এইরকম একটা জিনিস মনে হয়। পুরো থিমটাই একটা লসের থিম, এবং সেই লসটাকে লস অফ ডিয়ার ওয়ান, তাদের বাচ্চা যে হতে পারতো, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তার লস, এবং সেই লসটাকে বোঝানো হচ্ছে একটা অদ্ভুত সিম্বলিজমের মাধ্যমে। জাস্ট
সেই লসটাকে অদ্ভুত একটা সিম্বলিজমের মাধ্যমে বোঝানো হচ্ছে। একটা মাত্র জুতোকে সিম্বল হিসাবে ব্যবহার করে একটা বাচ্চা যে হতে পারত হয়নি, তার বাবা মার যে গ্রিফ, যে দুঃখ কষ্ট যন্ত্রণা, এবং সেখান থেকে তার মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত জীবনযাপনের ফলে সেই জুতোটাকে বেচে দেওয়ার সিদ্ধান্ত, অদ্ভুত। এরকম সিম্বলিজম পাওয়া যায় না বিশ্ব সাহিত্যে। হেমিংওয়ে এমনি মানে অসাধারণ মানুষ ছিলেন আর কি। যুদ্ধ ফেরত ছিলেন, পিটিএসডিতে ভুগতেন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগতেন। তো যাই হোক, এইটা ছিল মোটামুটি বিশ্বের সব থেকে ছোট গল্পের একটা উদাহরণ। এর সঙ্গে সঙ্গে একটু বলে দিই যে ফ্ল্যাশ ফিকশন, যেটাকে বাংলায় অনুগল্প বলছে এখন এবিপি গ্রুপ, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ফ্ল্যাশ ফিকশন ইংরাজিতে আর কি। অবভিয়াসলি অ্যাকচুয়ালি বলা যায় না, ইংরাজিতে এর নাম হচ্ছে ফ্ল্যাশ ফিকশন। এই ফ্ল্যাশ ফিকশন সবার শয়ে খুব গোলমাল হয়ে যাচ্ছে। ফ্ল্যাশ ফিকশনে যেটা হচ্ছে যে ৩০০ শব্দের কমে এই ফিকশনটা হতে হবে, গল্পটা হতে হবে। তার মধ্যে অবভিয়াসলি পাওয়ারফুল কোনো ইমোশন থাকতে হবে, বা যেরকম যার যা ক্যাপাসিটি সেই অনুযায়ী দেবে। কেউ ৬টা শব্দের মধ্যে ইমোশন দিতে পারবে, কেউ ৬,০০০ বা ৬০,০০০ শব্দের মধ্যেও কিছুই করতে পারবে না। সেটা তো লেখক লেখিকার নিজস্ব ক্যাপাসিটির কথা, সেটা বলবো না। তো ৩০০ শব্দের মধ্যে জিনিসটাকে সীমাবদ্ধ করতে হবে, এটাকেই ফ্ল্যাশ ফিকশন বলা হয়। এবং আপনারা কি ফ্ল্যাশ ফিকশন পড়েছেন বা এই গল্পটার কথা কি জানতেন? হেমিংওয়ের সবথেকে ছোট গল্পের কথা জানাবেন। শুনে কেমন লাগলো জানাবেন। আপনাদের মনে কিরকম ইমোশন তৈরি হলো। তার কারণ এই ৬ শব্দের গল্পটা সত্যিই খুব ইমোশনাল। যখন আপনি ভাববেন, যখন আপনি সাবটেক্সটটা ভাববেন, যখন আপনি ভাববেন যে এই শব্দগুলোর পিছনে না বলা কোন গল্পটা রয়েছে। ইনফ্যাক্ট যে গল্পটা রয়েছে সেটা দিয়ে একটা উপন্যাস হতে পারত। কিন্তু ওটাই মহান লেখকদের এটাই হচ্ছে কৃতিত্ব যে যেটা যেভাবে বলা সেটা সেভাবেই বলেছেন আর কি। আরেকটা ফ্ল্যাশ ফিকশন আপনাকে, ফ্ল্যাশ ফিকশন না, খুব ওই শর্টেস্ট অফ স্টোরিজ বলা যেতে পারে, আপনাদের দিচ্ছি। সেটা দেখে, সেটা শুনে আপনারা জানাবেন যে আপনাদের কি মনে হলো, এর সাবটেক্সটটা কি মনে হলো, এর পিছনে কোন গল্পটা ছিল, কি মনে হলো সেটা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে। আমি এটা বলে দিচ্ছি, আমি লিখেও দেবো। আই স্টিল মেক কফি ফর টু। আই স্টিল মেক কফি ফর টু। আমি এখনো দুজনের জন্যই চা বানাই। আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি। কি মনে হলো, এটার পিছনে কোন গল্প থাকতে পারে তার একটা জিস্ট কমেন্ট বক্সে লিখতে পারেন। খুব ইন্টারেস্টিং জিনিস হবে। দেখবো কারা কারা কি কি লিখলেন, আপনাদের কি অনুভূতি গেল। এগুলো কিন্তু রিডারকে চ্যালেঞ্জ করা অবভিয়াসলি। রিডার তো এখন অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে, বিশেষত আমাদের বাংলা পাঠক যারা আর কি, তাদের মধ্যে একটা অদ্ভুত জিনিস হয়েছে যে মাথার ব্যবহার আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি এর মধ্যে আমার বেশ পছন্দের লেখিকা তিলোত্তমা মজুমদার, তার ফেসবুকে আমি দেখলাম তার এইবারের যে উপন্যাসটা বেরিয়েছে, উপন্যাসটার নামটা এক্স্যাক্টলি কি মনে পড়ছে না এই মুহূর্তে। তো সেটার রিভিউ একজন দিয়েছেন। সেই রিভিউ এর মধ্যে এক ভদ্রলোক, তিনি বলছেন যে উপন্যাসটা তো ভালোই লেগেছে, কিন্তু উপন্যাসের মধ্যে সাঁওতাল ভাষার প্রয়োগ অত্যাধিক হয়েছে, যার ফলে কোথাও কোথাও বুঝতে অসুবিধা হয়েছে। লেখিকা যদি অতিরিক্ত সাঁওতাল ভাষার প্রয়োগ না করতেন তাহলে ভালো হতো। আমি এক্স্যাক্টলি কোট করলাম না, বাট মোটামুটি এরকম টাইপের একটা কিছু বলেছেন। লেখিকা যদি সাঁওতাল ভাষার এত প্রয়োগ না করতেন তাহলে ভালো হতো। এইটা হচ্ছে আমাদের একটা সামগ্রিক, এই মুহূর্তে সামগ্রিক বলবো না, তবে একটা বড় অংশের পাঠকদের এই অবস্থাই আছে আমি জানি। পাঠক চ্যালেঞ্জ হতে চায় না আর কি। সে এটা ভাবতে ভুলে গেছে যে পাঠক যখন চ্যালেঞ্জ হয় এবং চ্যালেঞ্জটাকে যখন সে উতরায় বিভিন্ন রকম কাজের মাধ্যমে, তখনই পাঠক হিসাবে তার লেভেল বাড়ে, নইলে লেভেল আপ হয় না আর কি। লেখিকা সাঁওতাল ভাষায় কিছু সংলাপ লিখেছেন, তার নিশ্চয়ই মনে হয়েছে যে তার মানে এই গল্পটাকে অথেন্টিকেট করার জন্যে, অথেন্টিক দেখানোর জন্য সাঁওতাল ভাষার প্রয়োগটা দরকার। আপনি লেখিকাকে নামিয়ে আনতে চাইছেন কেন? আপনি বরঞ্চ সাঁওতাল ভাষার কিছুটা জিনিস শিখে নিয়ে ওটা একটু দেখুন না। তাহলে তো আপনার লেভেলটা বাড়বে। এই সমস্ত কেন এরকমভাবে পড়তে চাইছেন কি জন্য? এবং আজকের দিনে যেখানে এআই টুলস সব জায়গায় অ্যাভেলেবল, গুগল ট্রান্সলেটর হেনা-তেনা, এমন কোনো টেক নেই যেটা আমাদের কাছে নেই। আপনি সাঁওতাল ভাষায় যেটা লিখেছে সেটাকে আপনি লিখুন ইংরেজিতে, লিখে তারপর বলুন যে সাঁওতাল ভাষাটাকে বাংলায় ট্রান্সলেট করতে। জেনে যাবেন। লেখিকাকে কেন তার স্ট্যান্ডার্ড নামাতে বলছেন? আপনি নিজে উঠুন না একটু। তো সেই জায়গা থেকে এই লেখাগুলো এরকম, আরো প্রচুর লেখা আছে, আনবো যেগুলো পাঠক হিসাবে চ্যালেঞ্জ করে মানুষকে, করা উচিত। মানে এই তিলোত্তমা মজুমদারের লেখাটা সাঁওতালি ভাষার ওই অংশটুকু পড়তে গিয়ে যদি মানুষের এই অবস্থা হয়, তাহলে যদি উইলিয়াম ফকনারের অ্যাজ আই লে ডাইং যদি পড়া হয়, কেউ পড়তে যায় সে তো মাথা খারাপ হয়ে যাবে একদম। আমি বেশ অচাদরের রিডার, সে ব্যাপারে অস্বীকার করবো না আর কি।
এবং ভনিতাও করবো না। আমি ৩ বারে ওটা পড়তে পেরেছিলাম। আমাকে ফকনার তো বেঁচে নেই, ছেড়ে দিন, কিন্তু আমার এইটা কখনো মনে হয়নি যে ফকনার এত কঠিন করে কেন লিখলেন। আমার মনে হয়েছিল যে আমি এত নিচু স্ট্যান্ডার্ডে কেন, যেখানে ফকনারের লেখা আমি বুঝতে পারছি না। ইটস লাইক দ্যাট। আপনি হয় চ্যালেঞ্জটাকে নেবেন, পাঠক হিসেবে উন্নত হবেন, নাহলে লেখক বা লেখিকাকে নামিয়ে আনতে চাইবেন। সেই উদাহরণও কমতি নেই এখন। যাই হোক, সেই সব তো গেল। আই স্টিল মেক কফি ফর টু আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে, অপেক্ষা রইল। আর পরের ভিডিওতে বিজয়া দশমীর শুভেচ্ছা অবশ্যই জানাবো।